নমস্কার। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বে জেঠিমা তো বলছে যে সুধাকে সিঁদুরটা পরিয়ে দেওয়ার জন্য প্রীতমকে বলছে, ডাইরেক্ট কোনো নিয়ম কারণ হয়নি, ডাইরেক্ট সিঁদুর। তো সুধা বলছে না, আমি এই বিয়েটা করতে পারবো না। বলছে মানে তোর এটা না 3 নম্বর বিয়ে, বুঝতে পেরেছিস? বিয়ে নিয়ে তুই ছেলে খেলা করিস না। তুই তো বিয়েতে রাজি হয়েছিলি, এত কিছু হওয়ার পর তাহলে কেন বিয়েতে রাজি হলি? রুক্মিণী বলছে, তুমি এইভাবে আমার মামুর রেপুটেশন নষ্ট করতে পারো না। তুমি যখন বিয়েটা করতেই চাইছিলে না, তাহলে বিয়েটাতে রাজি হলে কেন? ঝিনুক বলছে, আর যখন রাজি হলি তখন বিয়েটা করতে তোর বাধা কোথায়? সুধা বলছে, তুই একজন লয়ার হয়ে এটা জানিস না যে একবার ডিভোর্স পেপারে সাইন করলে ডিভোর্স হয় না, আরেকটা সই তো বাকি আছে। তাছাড়া এই বিয়েটাতে আমার মেয়ে খুশি নয়, আর যেখানে আমার মেয়ে খুশি নয়, আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, তার খুশির কথা ভেবে আমি এই বিয়েটা করতে পারবো না, তাই বলছে। সুধা আসলে বিয়ের মণ্ডপে আসার সময় তরি তেজ মানে তরির হাতের আঁকা তার মা বাবার সাথে তরির ছবিটা দেখেছিল। সেটা দেখেও বুঝতে পেরেছিল যে তরি এই বিয়েতে একদমই খুশি নয়, সে তার বাবা হিসেবে তার হিরো আঙ্কেলকেই চায়। এরপর সুধা তরিকে নিজের কাছে ডেকে তরিকে তার আঁকা ছবিটা দিচ্ছে, যে এই দেখো। বলে এটা এটা তো আমি জানলা দিয়ে ফেলে দিয়েছিলাম। তখন বলছে যে হ্যাঁ, তুমি জানলা দিয়ে ফেলে দিয়েছিলে, আর ঠিক সময়ে গনুদাদা এটা আমার কাছে পৌঁছে দিয়েছে। তুমি গনুদাদাকে এত মন প্রাণ দিয়ে ডেকেছো, গনুদাদা তোমার ডাক না শুনে থাকতে পারে? বলে সত্যি? তুমি তাহলে বিএফএফকে বিয়ে করছো না? বলে না। বলে বিএফএফ তাহলে সত্যি আমার বাবা হচ্ছে না? বলে না। এই বলে মাকে জড়িয়ে ধরে আনন্দে। তার বিএফএফ এর দিকে তরি মানে সুধা বারবার করে তাকাচ্ছে, আর তার বিএফএফ হাসছে, কারণ সে তো আগে থেকেই সবটা জানে। সে বুঝতেই পেরেছিল যে তরি তার বাবাকে কতটা ভালোবাসে। সুধা এবার বলছে, প্রীতম বাবু, আমি আমার মেয়ের কথা ভাবতে গিয়ে আপনার প্রতি অনেক অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। রুক্মিণী বলছে, মামু তোমাকে ক্ষমা করবে কি করবে না আমি জানি না, কিন্তু আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না। এই মানুষটা গত 5 বছর ধরে তোমাকে পাগলের মতো ভালোবেসেছে, কি না করেনি তোমার জন্য, আর তুমি ওনার ভালোবাসাকে ঠকিয়েছো, তুমি ওনাকে ইউজ করেছো। তখন তো প্রীতম রেগে যায়, বলছে একদম তুই উল্টোপাল্টা কথা বলবি না, না জেনে শুনে। সুধাকে অ্যাকিউজ করা বন্ধ কর। বলে মামু, বলে হ্যাঁ, সুধা তো আমাকে ঠকাননি, উনি আমাকে হাজবেন্ড হিসেবে কোনোদিনই মানতে পারবেন না, আর এটা জেনেই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। আর আমি এটা জানতাম যে উনি তেজকেই বরাবর ভালোবেসেছেন, না তেজকেই ভালোবাসবেন। এটা শুনে রুক্মিণী বলছে, কি বলছো তুমি? বলে হ্যাঁ। সুধা বলছে, তোমার মামু খুব ভালো মানুষ, আর সেই জন্যই আমি ওনাকে ঠকাতে পারবো না। আমি চাই যে উনি ওনার মানে ভালোবাসার মানুষকে খুঁজে পান, আর তার সাথে সুখে সংসার করুক। আমি ওনাকে যখন ভালোই রাখতে পারবো না, ওনার যত্ন আত্তি করতে পারবো না, তাহলে এই বিয়ের মানে কি? তাই বলছে। তো বলছে, কিন্তু এটা কেন রুক্মিণী? তখন সুধা বলছে, কারণ আমি রুক্মিণী নই, আমি সুধাময়ী। রুক্মিণী হচ্ছে প্রীতমবাবুর ভালোবাসা। তিনি রুক্মিণীকে খুব ভালোবাসতেন। 5 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে রুক্মিণীকে তিনি হারান, আর ঠিক আরেকটা অ্যাক্সিডেন্টে উনি আমাকে পান, আমাকে বাঁচান, আর আমাকে সেই রুক্মিণীর নাম দেন। আর রুক্মিণীর পরিচয়ে আমার একটা নতুন জীবন গড়ে তোলেন। আর আমিও আমার অতীতটাকে ভুলে যেতে চেয়েছিলাম, সেই কারণে আমি রুক্মিণীর পরিচয়ে নিজেকে মানে তৈরি করে ফেলি, আর একটা নতুন পরিচয়ে আমি নিজের জীবন শুরু করি। কিন্তু আমি তো সুধাময়ী, আমি তো প্রীতমবাবুকে নয়, আমি তো বরাবরই অন্য কাউকে ভালোবাসি। তেজ কিন্তু সবটাই শুনছে, শুনে চুপচাপ দাঁড়িয়ে সবটা শুনছে, আর খুব খুশিও। সুধা প্রীতমকে হাত জোর করে অনেক ধন্যবাদ জানাচ্ছে, যে প্রীতমবাবুকে অনেক ধন্যবাদ, উনি আমার পাশে সেই সময় ছিলেন যেই সময় আমার পাশে কেউ ছিলেন না। প্রীতম বলছে, দিয়েছেন তো আপনিও আমাকে অনেক, আমার জীবনে রুক্মিণীর নামটা ফিরিয়ে দিয়েছেন, রুক্মিণী নামে আমাকে বাঁচার উৎসাহটা ফিরিয়ে দিয়েছেন, আর তরির মতো একটা মিষ্টি বেস্ট ফ্রেন্ড দিয়েছেন। কই তরি কই? এই বলে তরি তার বিএফএফ এর কাছে দৌড়ে আসে। তরি আসে, তরিকে বলছে, জানো না তরি, যে বেস্ট ফ্রেন্ডরা কখনো একে অপরকে কষ্ট দেয় না। বলছে, তাই আমি তরির কথা ভেবে এই বিয়েটাকে ক্যান্সেল করলাম। তেজ এবার মনে মনে বলছে, তাহলে তো আমি এতদিন ধরে প্রীতমবাবুকে ভুল বুঝেছি। প্রীতমবাবু তো কখনোই সুধাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাননি। সমুদ্র বলছে, দেখলি দাদা, তোর কাছ থেকে বৌদিকে কেউ কাড়িয়ে নিতে পারবে না। ঝিনুক বলছে, সুধাকে তুই তাহলে তোর সাথে হওয়া অন্যায়গুলো সব ভুলিয়ে দিবি? বলে, ভুলিয়ে দেবো, কে বলেছে? তখন তেজ আসে, বলে, সুধা, আমি আর কোনো কিছু মনে রাখতে চাই না, আমি তোমাকে সবকিছু ভুলিয়ে দেবো, তাই বলছে। এর জন্য আমাকে কি করতে হবে বলো? আমি সবকিছু করব তোমার জন্য। বলছে, তরিকেও নিজের মেয়ের পরিচয় দেবো আমি, তাই বলছে। সুধা বলছে, আমি আপনাকে সেদিনই ক্ষমা করব যেদিন আপনি এটা চাপানোর দায়িত্ব নয়, নিজের কর্তব্য বলে মনে করবেন। কারণ তেজের মনে আজও এই ডাউটটা আছে যে তরি তার মেয়ে নয়। বলছে, যেদিন আপনার মনে হবে যে এই যে তরিকে নিজের
মানে বাবার পরিচয় দিচ্ছেন, এটা একটা বড় কাজ নয়, এটাই বরঞ্চ তরির একটা প্রাপ্য অধিকার, সেই দিনই আমি আপনাকে ক্ষমা করব। বলছে যেদিন আপনি আপনার রিপোর্টকে সত্যি ভাবা বন্ধ করবেন সেদিনই আপনার প্রায়শ্চিত্ত পূর্ণ হবে। দোয়েল বলছে তাহলে কি তুই আর বসু মল্লিক বাড়িতে ফিরবি না? বলছে না দোয়েল, আমি আজই বসু মল্লিক বাড়িতে ফিরে যাব, না হলে মিস্টার বসু মল্লিকের প্রায়শ্চিত্ত শুরু হবে কি করে। তেজ তখন সুধার যাওয়ার কথা শুনে খুশি হয় আর হাসে। ওদিকে দেখা যাচ্ছে যে পোলো বিছানায় বসে ছবি আঁকছে, আর জ্যোৎস্নাকে তো ইমনরা ওষুধ খাইয়েছে, সেই ওষুধের নেশার ঘোরে কিন্তু ঘুমোচ্ছে। এবার পোলো তার মায়ের ছবি আঁকার পর তার মাকে ডেকেই যাচ্ছে, মা মা ওঠো, আমি তোমার ছবি এঁকেছি, ডেকেই যাচ্ছে কিন্তু কিছুতেই উঠছে না। আর ওদিক থেকে ইমন, সার্থক আর মেজকা, তারপর অনিমেষ সবাই মিলে দেখছে। ইমন বলছে ওষুধের ঘোরে এমন ঘুমোচ্ছে, আমরা যদি পোলোকে নিয়েও যাই তার চিৎকার চেঁচামেচিও কিন্তু জ্যোৎস্নাদি শুনতে পারবে না। এই বলে মেজকা এসছে, পোলো শোনা এসো তো বলে কোলে নিয়েছে। বলছে তোমার মাম্মাম তো ঘুমোচ্ছে, তোমার মাম্মাম তো খুব ক্লান্ত, তুমি এখন ডাকাডাকি করো না, চলো আমরা বরঞ্চ নিচে গিয়ে খেলু করি। বলে না না আমি কোথাও যাবো না বলে হাত পা ছুটছে। বলে ও মা শোন না, আমরা খেলু করবো তো। এরপরে ইমন বোঝাচ্ছে শুনছে না, সার্থক বোঝাতে এসছে, সার্থককে একটা ধাক্কা মেরে পোলো বাইরে পালিয়ে যায়। তো এবার পোলোর পেছন পেছন সবাই যায়। আর এদিকে তেজ তরিকে বলছে চলো তরি, আমরা এবার খুব মজা করবো, আমি তুমি মাম্মাম, চলো, আর কোনো অসুবিধা থাকবে না। তরিও শুনছে তার বাবার কথা। তো এবার সুধা বলছে মিস্টার বসু মল্লিক, আমি কিন্তু ওই বাড়িতে আমার মেয়ে আর ঠাম্মির জন্য ফিরে যাচ্ছি, আপনি কখনো ভাববেন না যে আপনার জন্য ফিরে যাচ্ছি। তো তেজ সেই মতো করে শোনে কথা। প্রীতম বলছে যে এই যে সুধা আপনার সাথে ফিরে যাচ্ছে, এটা আপনার সৌভাগ্য যে উনি আপনাকে আরেকটা সুযোগ দিয়েছেন, আপনি এটা হাতছাড়া করবেন না। আমি ভগবানের কাছে প্রে করব যে আপনারা খুব সুখী হন। সুধা বলছে এত কিছু করার পরও আপনি আমার জন্য এতটা ভাবছেন, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে যে আমি আপনার সাথে এতটা অন্যায় করেছি। বলছে না না, হাত জোর করে বলছে। তখন হাতটা নামিয়ে বলছে এই বাবা, এরকম আবার হয় নাকি? বন্ধু কখনো বন্ধুর কাছে এরকম ভাবে হাত জোর করে ক্ষমা চাই বা এরকম খারাপ ফিল, এরকম কোনো কিছু হয় নাকি? আবার এরকম কোনো কিছু নয়, বন্ধুদের মধ্যে এত ফর্মালিটি চলে না। আমি চাই এবার আপনারা খুব সুখে সংসার করুন, তাই বলছে। ওদিকে তো তেজ সুধার কথা ভেবে হাসছে, আর সুধাও তেজের দিকে তাকিয়ে আছে। এদিকে পোলো গিয়ে কিন্তু গজাননের পিছনে লুকিয়ে পড়ে, তো কেউ খুঁজে পাচ্ছে না। এবার অনিমেষ, তারপরে হচ্ছে তার বাবা, মেচকা, ওদিকে মানে সার্থক, ইমন সবাই মিলে খুঁজছে পোলো সোনা কোথায়। মেচকা বলছে দাদু ভাই কোথায়, চলো তোর সাথে দেখা করতে যাবে না? কিন্তু খুঁজে পাচ্ছে না, কিছুতেই বেরিয়ে আসছে না। সার্থক আবারও বলছে যে তোরই অপেক্ষা করছে, চলো, না হলে তো দেরি হয়ে যাবে, তোরই তো ওদিক থেকে আসতে পারছে না তোমার জন্য। তখন তরি দিদির কাছে যাবে এই শুনে ভেবেছে তরি দিদির কাছে সত্যি সত্যি নিয়ে যাবে। পোলো বেরিয়ে এসছে। পোলো বলছে তোমরা সত্যি আমাকে তরি দিদির কাছে নিয়ে যাবে? বলে হ্যাঁ, তো ওরাও দেখতে পেয়ে গেছে, চলো আমরা যাই। বলে ঠিক আছে তাহলে মাকে ডেকে আনি। বলে না না, মাকে ডাকতে হবে না, অনেক দেরি হয়ে যাবে, তরি তো অপেক্ষা করছে। বলে না না, আমি মাকে ছাড়া যাবো না। বলে না না বাবা, যেতে হবে, এই বলে জোর করে নিয়ে যাচ্ছে। আর পোলো কিন্তু কিছুতেই যেতে চাইছে না তার মাকে ছাড়া। এবার পোলোকে গাড়ি করে নিয়ে যাচ্ছে। পোলো বলছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি মায়ের কাছে যাব। বলে শোনো, এত ঘ্যান ঘ্যান করো না, যখন পঞ্চপ্রদীপে ছিলে তখন ওখানে মা ছিল না, বাবা ছিল না, কেউ ছিল, এখনো তো মা করছো কেন? একদম ঘ্যান ঘ্যান করবে না, চুপচাপ বসে থাকো। এরপরে তারা একটা জায়গায় আসে, এসে বলছে যে এই জায়গাটা ঠিক হবে। তখন পোলো বলছে কোথায় তরি? বলছে যে আছে আছে, এখানেই আছে, চলো নামো, দেখতে পাবে একটা বড় সারপ্রাইজটি দাঁড়িয়ে আছে। এই বলে ওকে গাড়ি থেকে নামাচ্ছে একটা নির্জন জায়গাতে। এবার গাড়ি থেকে নেমে পোলো বলছে কই তরি, কোথাও নেই তো। বলে আছে আছে, তুমি এখানে চোখ বন্ধ করো আর 1 থেকে 10 গুণ দেখবে তরি চলে আসবে। তখন বলছে আচ্ছা, এই বলে 1 থেকে 10 গুনছে। আর ওদিকে কিন্তু সার্থকরা গাড়ি নিয়ে চলে যায়। 10 গোনা হয়ে গেলে চোখ খুলতেই দেখে কেউ নেই। তখন তো তরি তরি করে ডাকছে, এদিকে মেজু দাদু সবাইকে ডাকছে, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না। একটা নির্জন জঙ্গলের মতো জায়গায় ওকে ছেড়ে দিয়ে এসেছে। আর এদিকে দেখা যাচ্ছে সুধার শাশুড়ি মা, মেজো মা সবাই মিলে পুজো দিয়ে এসছে মন্দির থেকে, তারা ছিল না বাড়িতে, এই সুযোগেই পোলোকে নিয়ে গেছে। তো বলছে কি ভালো হলো পুজোটা বল। বলে হ্যাঁ। তখন কিন্তু সুধা, তেজ আর তরি ঘরে ঢুকছে। তো তাদেরকে দেখে তো খুশি হয়ে যায়। এবার ঠাম্মি বলছে দাঁড়াও দাঁড়াও, সবাই অবাক হয়, আবার ঠাম্মি দাঁড় করাচ্ছে কেন? ঠাম্মি বলছে এতদিন পর আমার ঘরের লক্ষ্মী ছোট্ট মানে আমার তরিকে নিয়ে বাড়িতে ফিরেছে, তো বরণ না করে ঢুকাবো নাকি? এই বলে ঠাম্মি বরণ করছে। এদিকে অনিমেষ সুধাদেরকে বাড়িতে ফিরে আসতে দেখে তার বাবাকে ফোন করেছে। বলে কাজ হয়েছে? বলে হ্যাঁ, কাজ হবে না, তোর মতো আমরা অপগণ্ড নাকি, ঠিক কাজ করে ফেলেছি। বলে ফেরার কোনো চান্স নেই তো? বলে 100 জন্মেও না। এরপরে সুধাদের খবর বলছে যে এই বাড়িতে ফিরে এসেছে, তাদেরকে ঘটা করে বরণ করা হচ্ছে। তো ইমনরা, তার বাবারা সবাই অবাক, কি ব্যাপার, সুধা কেন ফিরে এলো? সার্থক বলছে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান নিয়ে এত বড় বড় বাতেলা দিল যে তেজ একবার ডাকতেই নাকি চলে এলো। মেজমা বলছে দেখছো
তেজ তো ঠাকুরের সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করছে, তাই বলছে যে ছেলেকে খেতে দিলে খেতে আসতো না, নিচে আসতো না, ঠাকুরের সামনে আসতো না, কারোর সাথে ঠিক করে কথা বলতো না, সে এখন গজাননের সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করছে, দেখছো? বলে হ্যাঁ, আমি জানতাম যে আমার এই বৌমা ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে, তেজের মা বলছে। এরপরে ঠাকুরের প্রদীপটা নিভো নিভো হচ্ছে, ঠিক তখন কিন্তু সুধা প্রদীপটা সামলে নেয় যাতে জ্বলেই থাকে, আর তেজও এসে তার হাত বাড়িয়ে দেয়, আর এই বলে দুজন দুজনকে কিন্তু দেখছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।